চোখ বাঁধে, হাতে হ্যান্ডকাপ পরায়, মোবাইল টোবাইল নিয়ে বন্ধ করে ফেলে। তখন আমি কালিমা পরে আমি প্রস্তুত হয়ে যাই মসজিদ থেকে। হ্যাঁ, মসজিদ থেকে, মসজিদের দোতলার বারান্দায়। আমি বললাম যে কেন ভাই, আপনারা কারা? আমরা তো দীর্ঘ সময় আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছি, একরকম লুকোচুরি খেলা ছিল সেই 18 সাল থেকে। তো আমরা জানতাম যে আওয়ামী লীগ সরকার ছাত্রদের আন্দোলনগুলোকে কিভাবে নস্যাৎ করে দেয়। তার মধ্যে একটা পলিসি ছিল যে যখন এরকম কোনো আন্দোলন দানা বাঁধতো তখন তারা চাকরির পরীক্ষা দিয়ে দিত, যেন ছাত্ররা আর আন্দোলন না করে, বিশেষ করে বেকারদের বিষয়ে অধিকার নিয়ে কোটা সম্পর্কিত এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে। আবার ইউনিভার্সিটিতে কোনো আন্দোলন শুরু হলে তখন খুব জোর দেওয়া হতো, ক্লাস পরীক্ষা অ্যাটেন্ড থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। তো তখন আমাদের কাছে মনে হলো যে এই জায়গাটাকে যদি আমরা একটু সহজ না করে দিই ছাত্রছাত্রীদের জন্য, তাহলে আমাদের আন্দোলনটা ভাটা পড়তে পারে। সেক্ষেত্রে তারা মানে এখানে একটা কৌশল খাটাতে পারে। সেই জায়গা থেকেই আসলে ক্লাস পরীক্ষা বর্জন, এবং একটা পর্যায়ে আপনি দেখবেন যে সকল ধরনের পরীক্ষা বর্জনের একটা আহ্বান জানানো হয়, এবং শেষের দিকে তো একদম অসহযোগ আন্দোলন ডাক দেওয়া হয়েছিল। জুলাই অভ্যুত্থানের সময় র্যাব আপনাকে তুলে নিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ওই সংকটময় মুহূর্তে র্যাব যখন আপনাকে তুলে নিয়ে গেল, ঠিক কি ধরনের মানসিক শারীরিক চাপ দিয়েছিল আপনাকে? সেটা 28শে জুলাইয়ের ঘটনা, এবং এর একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা ছিল অনেকটা এরকম, যেটা 18 জুলাই আমি পল্টনে একটা ভাষণ দিয়েছিলাম। সেটা এখনো সময় টেলিভিশনের ইয়েতে আছে, আমার সেই ভিডিও বক্তব্যগুলো। আমি সেখানে বলেছিলাম যে রক্ত মারিয়ে কোনো ধরনের আলোচনা হতে পারে না। এবং তখন ডিবিতে আমাদের সেই নাহিদ, আসিফ সহ নুসরাত, তারা অনেকেই গ্রেপ্তার ছিলেন। তাদের মুক্তির দাবি করা হচ্ছিল, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছিলাম, এবং সরকার যে তখন নির্বিচারে গুলি করে মানুষ মারছিল, ছাত্রদেরকে হত্যা করছিল, সেটা থামাতে আহ্বান জানিয়েছিলাম। এবং তখন কিন্তু রেইড দেওয়া হচ্ছিল বিভিন্ন জায়গায় জায়গায়, সেগুলো বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছিলাম। আমাকেও আসলে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল সেই সময়, আমি যখন পল্টনে ছিলাম। আমাকে বিশেষ বাহিনীর লোক এসে আমাকে প্রস্তাব দেয় যে আপনি কেন্দ্রীয় সভাপতি ছাত্র অধিকার পরিষদ, আর এই ছাত্র অধিকার পরিষদ এটা 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন সেটার লিগেসি। তো সেক্ষেত্রে আপনাকে এখন দেশের স্বার্থে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেখতেছেন না যে চারপাশে এত এত লোক মারা যাচ্ছে, এত এত ধ্বংসযজ্ঞ হচ্ছে, এগুলোকে তো থামাতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আপনার ভূমিকা পালন করতে হয়, এটা আপনাকে পালন করতে হবে না। আপনি যদি না পালন করেন তাহলে তো এর কিন্তু দায় তো আপনাকেও নিতে হবে। আপনি কি চান না এগুলো থামাতে? উত্তর তো দিতে হবে যে হ্যাঁ, অবশ্যই চাই। তখন বললো যে ঠিক আছে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, এটা গণভবনে একটা মিটিং হবে, আর সেখানে প্রেস কনফারেন্স হবে, সেখানে আপনাকে থাকতে হবে। তা আমি কোয়েশ্চেন করলাম যে সেখানে কি বলতে হবে, কি বলবো? তখন বললেন যে সেখানে আপনাকে এই এই দাবিগুলো বলতে হবে, কিন্তু শেখ হাসিনার যে পদত্যাগ এটা বলা যাবে না। তার বাকি কি কি আছে এগুলো আমরা অনেক কিছু আপনাদেরকে ঠিক করে দিব। তখন আমি চিন্তা করলাম যে এটা তো তাহলে একটা মানে একটা কোন চক্রান্ত ষড়যন্ত্রের ভিতরে আমি পড়ে যাচ্ছি। তখন জিজ্ঞেস করলাম যে সেখানে কে কে থাকবে? তখন বললেন যে হ্যাঁ, সেখানে সার্জিস, হাসনাত সহ আরো বাকি যারা আছে তারাও থাকবে। আমি বললাম যে আসিফ নাহিদ তারাও কি থাকবে? তো বললো যে হ্যাঁ, আসিফ নাহিদ তারাও থাকবে। তখন আমি মানে বুঝলাম যে না, এটা তো তাহলে আসিফ নাহিদ ওরা তো আমার সাথে ছিল, দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, আমি তো তাদের মোটিভ জানি। তখন আমার এটা বিশ্বাস হচ্ছিল। তখন আমি বুঝতেছিলাম যে এখানে মানে সামথিং ইজ রং, এখানে তারা কিছু একটা করতে চাচ্ছে এই সমন্বয়কদেরকে জোরপূর্বক নিয়ে। এবং যেটা গতকালকেও আব্দুল কাদের প্রথম আলোর একটা সাক্ষাৎকারে এসে বলেছে, যেটা দেখলাম যে সার্জিস এবং হাসনাতের একটা বিতর্কিত ভূমিকার কথা সে উল্লেখ করেছে, যেটা অনেকেই এখন বলছে। তা আমি মনে করি যে তাদের জায়গা থেকে তাদের সেই ভূমিকাটা তারা অবশ্যই পরিষ্কার করবে যে তারা কেন সেখানে গিয়েছিল। কারণ অন্য সমন্বয়করা তো যায় নাই। অন্য সমন্বয়করা যদি না গিয়ে পেরে থাকে তাহলে সার্জিস, হাসনাত সেখানে কেন গেল, তাদেরকে কেন যেতেই হলো? আমি যদি না গিয়ে থাকতে পারি, আমি যদি আমার লাইফের চ্যালেঞ্জ নিতে পারি, আমার পরিবার, আত্মীয় স্বজন, তাদের জানমালের ক্ষয়ক্ষতি, সেই বিষয়গুলোকে যদি আমি মেনে নিতে পারি, এই বৃহৎ রাজনৈতিক স্বার্থের কারণে এত মানুষ গুম খুন হত্যা হচ্ছে তার সাথে, তো তারা আসলে কেন যেতে বাধ্য হলেন, এটার উত্তর আশা করি তারা তাদের জায়গা থেকে দিবেন। তবে প্রেক্ষাপটটা ছিল এটা, যে আমি তখন চিন্তা করলাম যে না, তাহলে এটা আমি যদি পাবলিকলি বলি এবং এটা যদি আন্দোলনকারীরা শুনে যে ইয়ামিন ভাই এটা বলছেন যে রক্ত মারিয়ে আলোচনা টেবিলে বসা যাবে না, এবং
খুবই কৌশলগতভাবে সেদিন আমি বলি যে ভাই এখানে আপনি আমার পরিচয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি দিবেন না, এখানে দিবেন যে সমন্বয়ক। এবং সময় টিভি সেই সেই যে ইয়াটি সংবাদটি প্রচার করা হয়েছে সেখানে কিন্তু আমাকে সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যেন রাতে যদি তাদেরকে জোর করেও নিয়ে যাওয়া হয় বা পরদিন তখন যেন একটা আন্দোলনের একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে না, আন্দোলন তো সমন্বয়ক একদিক থেকে পল্টন থেকে বলতেছে যে না রক্তমারি আলোচনা যাওয়া যাবে না, আবার তার আলোচনা গেছে, তার মানে এখানে কিছু একটা হচ্ছে। এবং আমি যেন সেটা একটা ক্লারিফিকেশন দিতে পারি যে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে বা এরকম কোনো কিছু। তো এইটাই আর কি। এরপরে আমাকে তারা খুঁজতে থাকে, অন্য হয়ে খুঁজতে থাকে যে আমি কোথায়। তারপরে 28শে জুলাই আমি মাগরিবের নামাজ পড়তে বের হই আমার বোনের বাসা থেকে। এর আগে আমি প্রতিনিয়তই ধারাবাহিকভাবে বিভিন্ন ছদ্মবেশে বিভিন্নভাবে আমি আন্দোলনে অংশগ্রহণ করেছি নিজে ফিজিক্যালি। আমার যারা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা ছিল তাদেরকে সুসংগঠিত করেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে নির্দেশনা দেওয়া, আহতদেরকে সহযোগিতা করা। এবং এর বাইরেও সেই সময় যেহেতু আমরাই আসলে দীর্ঘ 7-8 বছর 18 সাল থেকে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলি, শিক্ষার্থীর অধিকার আদায়ের আন্দোলন বলি, এগুলো নেতৃত্ব দিয়ে আসছি। সুতরাং ওই সময় আন্দোলনকারী বিভিন্ন গোষ্ঠী, গ্রুপ, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র, অন্যান্য ছাত্র সংগঠন, তাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন ছিল। তো সেখান থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া। তো 28শে জুলাই যেটা হলো, আমার বাবা বলছিলেন যে তুমি তো বাসায় থাকো, মসজিদ পাশেই, চলো মাগরিবের নামাজটা পড়ে আসি। আমি চিন্তা করলাম যে বাবা যেহেতু বলছে তা নামাজটা পড়ে আসি। তো মাগরিবের নামাজ পড়তে বাইতুল ওয়াহাব মসজিদ, এটা মোহাম্মদপুর হাউজিং সোসাইটি 6, আমি সেখানে গেলাম। মাগরিবের নামাজ বারান্দায় পড়লাম, ডান পাশে বাম পাশে সালাম ফিরিয়েই আমি পিছনে তাকিয়ে দেখি কিছু লোকজন দাঁড়িয়ে আছে। মানে রাজনীতি করার কারণে বা কয়েকবার গ্রেপ্তার হয়েছে এর আগে, ডিবি, পুলিশ, গোয়েন্দা সংস্থা, রিমান্ড, এই সমস্ত জিনিসের একরকমের একটা অভিজ্ঞতা। আমি বুঝে ফেলছি যে কিছু তো একটা হয়ে গেল। তখন আমি আবার জানালা ছিল পিছনে, জানালার দিক দিয়ে একটু তাকায় দেখি যে ওইখানে অনেকগুলো মোটরসাইকেল এবং লোকজন দাঁড়ায় আছে। তখন তো আমার আর বোঝার বাকি নেই কি হচ্ছে। এরপরে তারা আমাকে আর সুন্নত পড়তে দেয় নাই, আমাকে ডাক দিল, গেলাম, বললো যে আপনি বিনিয়ামিন মোল্লা? জি, বিনিয়ামিন মোল্লা। স্বীকার করা ছাড়া তো উপায় নেই, এটা তো। বললো যে আপনাকে আমাদের সাথে যেতে হবে। মসজিদ থেকে? হ্যাঁ, মসজিদ থেকে, মসজিদের দোতলায়, দোতলার বারান্দায়। আমি বললাম যে কেন ভাই, আপনারা কারা? তখন পরিচয় দিচ্ছে না। তো তাদের যে বেশভূষা ছিল, ড্রেস আপ সিভিল ছিল, সিভিলে ছিল, এবং ড্রেস আপটা এমন ছিল যে দেখে মনে হচ্ছিল যে ওই যে মানে কিশোর গ্যাং, অনেকেই যে গলায় মালা থাকে, কানে দুল থাকে, জামা কেমন পরে, প্যান্ট কেমন পরে, একরকম মানে ওইরকম পোশাক মনে হচ্ছিল। তখন আমি ভাবলাম যে এটা খুব সম্ভবত ওই মোহাম্মদপুর ওই এরিয়ার কোনো ছাত্রলীগের হচ্ছে কর্মীরা হতে পারে। তখন তো ছাত্রলীগের তো ওই লেভেলের ছেলেপেলেরাই ওই সমস্ত ওয়ার্ডে অনেকেই দায়িত্ব পালন করতো এরকম। আপনার হচ্ছে আমি তখন একটু খুব আতঙ্কিত হয়ে যাই, কারণ এরা যদি আমাকে নিয়ে যায় তো ওরা আসলে আমার সাথে কি ট্রিটমেন্টটা করবে এটা তো আমি আসলে বলতে পারতেছি না। সেক্ষেত্রে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ হয় তাদের একটা প্যাটার্ন আছে, বা আইন শৃঙ্খলা বাহিনী হয় তাদের একটা সিস্টেম আছে, যে তাদেরকে কিছু বলা বা অ্যাপ্রোচ করার একটা চেষ্টা আমি হয়তো করতে পারবো। কিন্তু এরা তো কিছুই বুঝবে না, এরা নেবে, নিয়ে কি করবে না করবে, আমি তো আসলে খুব তখন একটা উদ্বেগের ভিতরে পড়ে যাই। আর তো বোঝেই নি যে আমাকে তো যেতেই হবে। তখন আমি বারবার জিজ্ঞেস করি যে ভাই আপনার আসলে কারা? আমি তো যাবো, বলতেছি আমি যাবো, আপনার আসলে কারা একটু বলেন। তারপরে একজন সিনিয়র লোক এসে বলে যে আমরা র্যাব থেকে আসছি, আপনাকে যেতে হবে। তখন বললাম আপনাদের সিনিয়র যিনি আছে তাকে একটু আসতে বলেন। অনেকক্ষণ বলার পরে আসে, বলে যে আমি অমুক, আপনি আমার সাথে আসেন। তখন আমি যাই, আমার বাবা ছিল আমার সাথে। আপনি কি এনশিওর মানে করা হয়েছিল যে তারা আসলে র্যাব থেকে এসেছে? হ্যাঁ, র্যাব থেকে এসেছিল, এবং আমার বাবা আমাকে জড়িয়ে ধরলো, আঙ্কেল সাথেই ছিল? সাথে ছিল। পরে বাবার কাছ থেকে জোর করে আমাকে তারা ছিনাই নিল, বাবার চোখ দিয়ে পানি পড়তেছিল, কান্না করতেছিল। তখন তারা আমার বাবাকে বলে যায় বসে যে আমরা র্যাব 2 থেকে আসছি, ওকে নিয়ে যাচ্ছি। পরে তারা আমাকে যে হাইস গাড়িতে তুলে চোখ বাঁধে, হাতে হ্যান্ডকাপ পরায়, মোবাইল টোবাইল নিয়ে বন্ধ করে ফেলে। তখন আমি কালিমা পরে আমি প্রস্তুত হয়ে যাই। এর আগেও আমি কয়েকবার গ্রেপ্তার হয়েছি। এবার চিন্তা করলাম যে এবার তারা শেষ, এবার আর আমি বাঁচবো না। আর আমি তার আগে জাতীয় নির্বাচনের সময়, 24-এর নির্বাচনের সময় গ্রেপ্তার হয়েছিলাম। আমাকে 7 মাস সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়, আনায় ঘরের মতো একটা জায়গায়, যেখানে দুনিয়ার কারোর সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আমি 7 মাস সূর্যের আলো বাতাস দেখি নাই। আমি মেন্টালি এবং ফিজিক্যালি খুবই একটা মানে খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিলাম। আর তো তখন চিন্তা করলাম যে এবারে ধাক্কা হয়তো আমি আর নিতে পারবো না। তো আল্লাহ নবীর নাম বলে যাচ্ছিলাম। তো তাদেরকে একটা পর্যায়ে বললাম যে ভাই দেখেন, আমি তো, আমাকে তো নিয়েই যাচ্ছেন, একটু চোখটা খুলে দেওয়া যায় না, একটু চোখটা খুলে দেন। বললো যে না, খুলে দেওয়া যাবে না।
তো এরকম অনেকক্ষণ তারা গাড়িতে ঘোরানোর পরে আমাকে নিয়ে গিয়ে একটা রুমে এরকম চেয়ারে বসানোর পরে তারা আমার চোখটা খুলে দিল। তখন দেখলাম যে সামনে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, সরি বসে আছে, এবং কয়েকজন দাঁড়িয়ে আছে আর কি। তখন বললো যে তুমি তো তুমি র্যাবের এই অফিসে আসছো, তোমাকে আমরা নিয়ে আসছি। আহ, তো তখন আমাকে ইন্টারোগেট করা শুরু করলো আর কি, যে বলো সেই যে চ্যাট গ্রুপ, নুরুল হক নূর যে চ্যাট গ্রুপে সরকার পতনের নির্দেশনা দিছে, সেই চ্যাট গ্রুপে কি কি নির্দেশনা ছিল, নূর তোমাকে কি নির্দেশনা দিয়ে গেছে। বেসিক্যালি আন্দোলনের শুরুর কিছুদিনের পরেই একটা চ্যাট গ্রুপ খোলা হয়েছিল। আচ্ছা, তখন এই আসিফ, নাহিদ সহ হাসান সাজিদ যারা যারা ছিল, আমরা যেহেতু 18 সাল থেকে এই আন্দোলনে করে আসছি, সম্পৃক্ত ছিলাম, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে ঘাত প্রতিঘাত, বিভিন্ন স্টেকের সাথে ডিলিংস করা, সাংবাদিক, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আমাদের আগে থেকে একটা কানেকশন, একটা প্ল্যাটফর্ম ছিল। এবং তারা বললো যে ভাই আমাদেরকে তাহলে আপনারা অভিজ্ঞতা শেয়ার করেন, আমরা কিভাবে কি করব। ওই সুবাদে নূর ভাই একটা চ্যাট গ্রুপ খুলেছিলেন, যেটা তখন আপনারা দেখেছিলেন নূর ভাই গ্রেপ্তার হওয়ার পরে ডিবির হারুন সেও কিন্তু বিবৃতি দিয়েছিল যে চ্যাট গ্রুপে নুরুল হক নূর সরকার পতনের নির্দেশনা দিয়েছে সমন্বয়কদের। আমাকে সেটা নিয়ে খুব বেশি জেরা করা হলো, নূর কি নির্দেশনা দিয়ে গেছে বলো, কি কি কার্যক্রম পরবর্তীতে বলো, সারা দেশে কি তোমাদের কি কি কার্যক্রম চলতেছে, কি মাস্টার প্ল্যান ইত্যাদি। ওই কার্যক্রমটার ওখানে উনি গ্রেফতার হবার আগে নূর বলেছিলেন যে সরকার পতনের 90% হয়ে গেছে, তোমরা আর 10% মানে 10, এটা তো উনি গ্রেফতার হওয়ার পরে বলেছেন, এরকম একটা গ্রেফতার হওয়ার পরে বলেছে। কিন্তু এর আগে উনি ওই অনেক সময় আমাদেরকে বা ওই গ্রুপে লিখে দিতেন যে আগামীকালের আন্দোলনের দফাগুলো কি কি হবে, কি কি দাবি উত্থাপন করা যেতে পারে, সেগুলোর ক্ষেত্রে উনি খসড়া পয়েন্ট করে করে এখানে দিতেন যে কি বলা যেতে পারে। এবং শেষের দিকে উনি গ্রেপ্তার হওয়ার আগে একদম আমাদেরকে মেসেজ দিয়ে গেছে যে এই আন্দোলন থেকে আর সরা যাবে না, এক দফার দাবি শেখ হাসিনার পতনের দাবি নিয়ে তোমরা আন্দোলন করবা। এবং অনেককেই কল দিয়ে বলে গেছেন, যে কারণে আসলে ওনাকে তার ওদিন রাতে আসলে তাকে গ্রেপ্তার করা হয় এই নির্দেশনা দেওয়ার পরে। পরে আমাকে ধরে আর কি জানার জন্য খুব চেষ্টা করে। তো আমি তখন খুবই পোলাইটলি আসলে বুঝে নিত যে আপনি বাঘের মুখে পড়লে তখন তো আর সাহসিকতা দেখানোর কিছু না, যে সাহসিকতা দেখে আপনি বাঘের পেটে চলে গেলেন। তখন কৌশলে আসলে ওইখান থেকে এক্সিট করাটাই ছিল আসলে বাস্তবতা, বুদ্ধিমানের কাজ, যেটা আমি খুব চেষ্টা করি। বিশেষ করে তখন আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ যেভাবেই হোক তুমি এইখান থেকে আমাকে একটু বের হওয়ার সুযোগ করে দাও। কারণ আমি চিন্তা করতেছিলাম যে বাইরের যে অবস্থা, বিশেষ করে প্রথম সারির সমন্বয়ক যারা আছে তারা ডিবির কারণে, এখন আমরা যদি বাইরে একটা ভালো রোল প্লে করতে না পারি তাহলে হয়তো বা আন্দোলনটা মিসগাইড হয়ে যাওয়ার বড় একটা সম্ভাবনা আছে। তো তখন আমি বললাম যে ভাই আমি তো এরকম 7 মাস সলিটারি কনফারেন্স, বলে যে তোর বিষয়ে আমরা তো জানি তুই মানসিক ভাবে খুব একটা টমাটাইজড অবস্থায় আছে, এটা আমার খবর আমাদের কাছে আসে। বললাম যে ভাই আমাকে যদি আবার গ্রেপ্তার করেন তাহলে আমি আর বাঁচবো না, এমনি মারা যাবো। তখন বলতেছিল যে ঠিক আছে দেখি তোর বিষয়ে উপরে একটু খোঁজ খবর নেই, একটু পরে জানাচ্ছি। পরে গেল উপরে, কি কি খোঁজ খবর নিল, কিছুক্ষণ পরে সে বলতেছে যে আরো সময় লাগবে। আরো বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা শুরু করতেছিল, এই আন্দোলনের কর্মসূচিগুলো কিভাবে হচ্ছে, সারা দেশের সমন্বয় কিভাবে হচ্ছে, সামনে কি হইতে পারে, কি কি কর্মসূচি হইতে পারে। তা আমি বিভিন্ন ভাবে কৌশলে আসলে উত্তর দিচ্ছিলাম যে ভাই আমি যেহেতু একটা দায়িত্ব পালন করি, আমাকে তো এখানে স্বাভাবিকভাবে আপনারাও তো বুঝেন যে দেশের আসলে কি অবস্থা, কি পরিস্থিতি। আমরা তো খুব একটা জিনিস মনে হচ্ছিল যে তাদের ভিতরেও, টিমের ভিতরেও কিছু সদস্য ছিলেন যারা আমাকে পছন্দ করতেন, এটা তারা বিভিন্ন ভাবে মানে বোঝাচ্ছিলেন। এবং তাদের ভিতরে অনেকে ছিল যারা আসলে চাচ্ছিল না যে এই সরকারটা থাকুক। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি সেখানে একটা ফেভার পাই। পরে তারা একটা পর্যায়ে এসে বললো যে ঠিক আছে তোমার বিষয়ে উপর থেকে এরকম কোনো নির্দেশনা নাই, আমাদেরকে বলা হলো যে আমরা চাইলে তোমাকে ছেড়ে দিতে পারি, আবার চাইলে তোমাকে গ্রেপ্তার করতে পারি। তো সেক্ষেত্রে কন্ডিশন হলো যে তুমি যাও, আমরা যখন তোমাকে আবার ডাকবো আসতে হবে, এবং যে কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে বলতে হবে, আমার তাকে বাঁচতে হবে। আমি হ্যাঁ হ্যাঁ বলে পরে আমাকে তারা নিয়ে আবার চোখ বেঁধে আমাকে বাসার কাছে নামিয়ে দিয়ে যায়। তো সেখানে প্রায় ঘন্টাখানিক এর বেশি, 1.5 ঘন্টার মতো এরকম হবে। মানে আপনাকে মসজিদ থেকে ধরে নিয়ে গেল, ওদিন রাতেই আবার ছেড়ে দিল? হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টার মতো। বের হওয়ার পরে আমি তো বুঝতে পারি না যে আমাকে আবার ছেড়েও দিল, নিয়েও গেল, যেখানে আমি চিন্তা করতেছিলাম আমাকে মেরে ফেলে দিবে বা আমাকে ওই ডিবিতে একই জায়গায় আমাকে থাকতে হবে। পরে বের হওয়ার পরে আমি কিছুটা বুঝতে পারলাম যে তখন ওই যে নাহিদ
সহ আসিপুরা ডিবির গারদ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল, যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। তখন আমি বুঝতে পারলাম যে এখানে হয়তো সার্কামস্টেন্সটা এরকম হতে পারে যে যেহেতু তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে দিয়েছে, তো শুধু শুধু আর আমাকে গ্রেপ্তার করে কষ্ট না দিয়ে যে ওকে ছেড়ে দে, আন্দোলন তো শেষই, ওকে ছেড়ে দে, হয়তো বা এরকম কোনো ইস্যুস থাকতে পারে যে কারণে আসলে আমাকে ছেড়ে দিয়েছে। তারপর আবার কিছু লোক ছিল যারা আমার প্রতি পজিটিভ ছিল, যারা চাচ্ছিল এই সরকার না থাকুক। সবকিছু মিলে হয়তো তখন আমি একটা ফেভার পেয়েছি আর কি।